এই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ঘরে ফিরে চুপচাপ গা থেকে শাড়ি খুলছিল ফিয়া। আশ্চর্য রকম চুপটি হয়ে আছে, হাসি মাখা প্রাণোচ্ছল চোখ দুটো শত শত প্রশ্নের কাছে জব্দ। অনভ্যস্ততার দরুন অসংখ্য সেফটিপিনের সুচালো মুখ একের পর এক ধৈর্য সহকারে খুলতে হচ্ছে, কিন্তু মন ও মনোযোগ সুদূর অট্টলিকায় ভাবনার আসরে পাড়ি জমিয়েছে। জানালার বাইরে দেখা যাচ্ছে চকচকে এক থালা চাঁদ, রূপালী আলোয় কেমন থম ধরা একটা আশ্চর্য সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে আছে। একটু আগে মা আর বাবা যে সমস্ত কথাগুলো বলল, তাতে প্রচণ্ড আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। বিস্তর চিন্তাভাবনার মাঝেই বাঁকাদির ছোট্ট সেফটিপিনটা চাপ দিয়ে খুলছিল। সঙ্গে সঙ্গে উফ আর্তনাদে বুড়ো আঙুলটা সরিয়ে ফেলল ফিহা। আঙুলের ডগায় ছোট্ট একটা ছিদ্র হয়ে এক বিন্দু রক্ত বেরিয়ে এসেছে। চট করে আঙুলটা আঁচলের প্রান্তে চেপে ধরে বাবার একটু আগের কথাগুলো ফের স্মরণ করে উঠল। তুমি ফিমাবাদে আমাদের কোনো চিন্তা নেই মা। তুমি জানো তোমাদের দুজনকেই আমি বিশ্বাসের জায়গা থেকে অবাধ স্বাধীনতা দিয়েছি। কখনো কোনো দিন কোনো কিছুর জন্য তোমার মা বা আমি দুশ্চিন্তায় জড়াইনি। তোমরাও ওরকম কাজ করনি যার জন্য আমাদের মাথা নিচু করে থাকতে হবে। কিন্তু এবারের ব্যাপার আলাদা। তোমার মতামত না শুনে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নেব না। তাই তোমার দীপ ভাইয়ার বাসাতেই কথাটা এখন তুলছি। তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে একটা। এই পর্যন্ত অনেক প্রস্তাব শুধু তোমাদের পড়ালেখার কথা চিন্তা করে ফিরিয়ে দিয়েছি। আজও এটা ফিরিয়ে দিতাম, কিন্তু এবারের এই পাত্র আমার মন মতো। আমি কিছুটা হলেও নিশ্চিন্ত যে এমন পরিবারে তুমি কখনো অসুখী থাকবে না। তাই আত্মীয়তার সম্পর্ক করার আগে এটাই জানতে চাইব, তোমার কি মনে হয় বিয়ের কথাটা এখন পাকা করা উচিত? দোতলার যে ঘরটা নিয়াজ ও তার স্ত্রী এখন মেহমান হিসেবে থাকছেন, সে ঘরটা এখন ভেতর থেকে ছিটকিনি মেরে প্রাইভেসির জন্য বন্ধ করা। বিছানায় বসে আছে দুজন, একটু দূরে সোফায় বসে আছে ফিহা। সিল্কের কালো শাড়িটি ভীষণ যত্ন করে পরেছে তাদের ছোট মেয়ে। বেশ বড় বড় লাগছে শাড়ির অনিত্য সুন্দর বেশভূষাতে। মাথা নিচু করে কোলের ওপর রাখা কোমল হাত দুটো বারবার আঁচলের প্রান্তে খুঁট পাকিয়ে চলেছে ও। মুখ নিচু করে থাকায় তারা দেখতে পায়নি। শান্ত চোখগুলো অবাধ অশ্রুতে টলমল, যেন এক্ষুনি ঘোর বর্ষণের মতো টপ টপ করে ঝরে পড়বে অশ্রুকণা। মনের ভেতরে যে শঙ্কাগুলো সবসময় কুড়ে কুড়ে খেত ফিহার, তা যেন আজ স্পষ্ট রূপে ধরা দিয়েছে মনে। অপরিচিত লোক, অচেনা জগৎ, নিজের খোলসে মুড়ানো সত্তাটুকু ওই স্বামী নামক পুরুষটির হাতে তুলে দেওয়া। আদৌ ওই পুরুষটি কেমন হবে? ওকে আদর দেওয়ার জায়গায় অমানসিক আঘাত করবে কিনা, এমন ভয়াবহ ধারণায় দুশ্চিন্তায় ছোট্ট বুকের ভেতরটা প্রচণ্ড ভীত হয়ে যাচ্ছে। অব্যক্ত অদ্ভুত ভয়ের কাছে 17 বছরের পবিত্র অপৃশ্য তনুময় ভীষণভাবেই শঙ্কিত। কুণ্ঠায় জড়িয়ে কিছু বলতেও পারছে না। মেয়ের যুবথুবু অবস্থা ঠাওর করতে পেরেই যেন মা প্রসন্ন সুরে আরেকটু সরল হয়ে জানালেন, বড় বউ তোকে ছোট থেকে পছন্দ করতো ফিমা। বউর পরিবারটা কত ছোট তুইও জানিস। আমরা প্রস্তাব ফিরিয়ে দেব বলে এতদিন ভুলেও বিয়ের কথা ওঠায়নি। আজ দুলাভাই খুব আন্তরিকভাবে তোর বাবার কাছে প্রস্তাব রেখে দিয়েছে। সাইদও অফিসের কাজে চট্টগ্রাম চলে যাবে। দুলাভাই চাচ্ছে সাইদ এখানে থাকতে থাকতে কিছু একটা পাকা হোক। তুই যদি মত রাখিস তাহলে তোর বাবা শুধু কথা পাকাপাকি করবে। তুলে দেওয়ার বিষয় এখনো কোনো কথা ওঠাতে যাবে না। কথার মাঝপথে একটু বিরতি দিয়ে মেয়ের মনে একটুখানি সময় দিলেন তিনি। কিয়ৎক্ষণ নীরব থেকে আবারও কথার কপাট খুলে বললেন, নাজনীন, সাইদের মতো ছেলেকে নিয়ে যত প্রশংসা আমি তোদের কাছে করেছি, আমার মনে হয় না ওর ব্যাপারে কিছু জানতে তোর বাকি আছে। ও কেমন ছেলে এতদিনে তুইও একটু হলেও জেনেছিস। তাছাড়া তোর যদি মনে হয় তুই এতে রাজি না, সরাসরি আমাদের এখন জানিয়ে দে। আমরা চাই না এই ছোট্ট বিষয়টার জন্য দুই পরিবারের কোনো ভুল বোঝাবুঝি হোক। মায়ের কথাগুলো শুনতে শুনতে সাহসা পিঠের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু বয়ে গেল ওর।
অদ্ভুত এক বরফি শীতল হাওয়া বুকের অন্দরকোণে মুহুর্মুহু কাঁপিয়ে দিতে লাগলো। দোকানে স্পষ্ট শুনেছে ওই নাম। হ্যাঁ, ভুল শোনেনি একটুও না। প্রস্তাবটা বাহিরের কোনো অজ্ঞাত অচেনা বেঠব লোক পাঠায়নি, স্বয়ং পাঠিয়েছে ওই একটি মাঝ পুরুষ। চোখ ভরা দুশ্চিন্তার অশ্রুগুলো পরম নিশ্চয়তার আশ্বাস পেয়ে হাতের উপরই যেন টপ টপ করে ঝরে পড়তে থাকে। শিথিল হয়ে গেল মনের সমস্ত ভয়। হাতের খুঁট পাকানো আঁচল, চোখে আটকে রাখা পানিটুকু। সে কি জানতো ওর হৃদয়ের প্রতিটি কোণ যে তার অনুভূতিতে রেঙে উঠেছে? শিথিল হয়ে গেল মনের সমস্ত ভয়। হাতের খুঁট পাকানো আঁচল, চোখে আটকে রাখা পানিটুকু। সে কি জানতো ওর হৃদয়ের প্রতিটি কোণ যে তার অনুভূতিতে রেঙে উঠেছে? ও যে তার সান্নিধ্যের ভেতর ভীষণ রকম জড়িয়ে থাকতে চায়। এইটুকু অবস্থা কি সে বুঝে গেছে? ঝরঝর করে নীরব অশ্রুপাত দেখে বড্ড বিচলিত হয়ে যান বাবা নেয়াজ। মেয়েকে এইটুকু পরিমাণ কষ্টের ভেতর না রেখে সঙ্গে সঙ্গে কোমল বুঝ দিয়ে বলে ওঠেন, এ প্রস্তাবে মত না থাকলে কোনো জোড়াজুড়ি নেই মা। আমি এক্ষুনি ভাইজানকে ফিরিয়ে দিব, দরকার নেই এই প্রস্তাব। আমি কখনো তোমার উপর সিদ্ধান্ত চাপাইনি, আজও চাপাবো না। আজই আমি সব কিছু মিটমাট করে দিব, তুমি শান্ত হও। নিয়াজের মুখে থেকে অমন ভয়ঙ্কর কথা শুনে চট করে মাথা তুলে তাকায় ফিহা। বাবার মুখের দিকে আসল ইচ্ছেটুকু কোনোভাবেই প্রসন্ন জড়তার জন্য বলতে পারছে না। দুটি প্রসন্ন আর্দ্র চোখ এক পলক মায়ের দিকে ফেলে পরক্ষণেই তা বাবার দিকে স্থির রেখে বলল, উল্লেখযোগ্য মতটা চাপা ইঙ্গিতে বুঝিয়ে নিজের কথা শেষ করলো ফিহা। আবারও মাথা নিচু করে বাবা মার সামনে নিজের শালীন শিষ্টাচারটুকু বজায় রাখলো সে। মেয়ের মুখের দিকে যতক্ষণ নিয়াজ ও নানজিন তাকিয়েছিলেন তাতে যতটুকু যা বুঝে নেওয়া তা তারা বুঝে গেছেন। ডানে মুখ ঘুরিয়ে স্ত্রীর পানে তাকালেন মৃদু হাসি দিয়ে। নাজদিনও হালকাভাবে মাথাটা উপর নিচ নাড়িয়ে দিলেন। ভদ্রলোক মিশ্র অনুভূতির শিকার হয়ে মেয়ের দিকে নিরুদ্দেশ সুরে বললেন, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমরা বাসায় ফিরে যাচ্ছি। ব্যাগে যা গোছগাছ করা দরকার তা এক্ষুনি সেরে নাও, পরে হয়তো সময় পাবে না। যাও, হাত মুখ দিয়ে ঘুমিয়ে পড়ো। সম্মতি জানিয়ে বাবার কাছ থেকে ফেরার পর থেকে একটা অবধি স্থির হয়নি ফিহা। এত তাড়াতাড়ি বিয়ে পর্যন্ত আসার পেছনে অন্য কোনো কারণ কি আছে? দূরবর্তী শহর, দূরবর্তী বিভাগে চলে যাচ্ছে বলেই কি এমন তাড়াহুড়ো? কিন্তু তাতে তো এমন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। ও তো আর পালিয়ে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে না। তাহলে এমন আকস্মিক পন্থায় চড়াও কেন? কালো শার্টটা গা থেকে খুলে চেয়ারের ওপর মেলে রাখলো সাইদ। প্যান্টের পকেট থেকে গাড়ির রিমোট, ওয়ালেট, ব্লুটুথ এবং দুটো স্মার্টফোন কাচের সেন্টার টেবিলের ওপর রেখে দিল। বিছানার দিকে চাইতেই লাবিব ইশারা বুঝে সঙ্গে সঙ্গে হাতে রাখা টাওয়ালটা বন্ধুর দিকে নিক্ষেপ করে বলল, তোর পিঠে দাগ বসে গেছে, এই শরীর নিয়ে কিভাবে স্বাভাবিক থাকোস জানি না। যে কেউ তোর পিঠের অবস্থা দেখলে সন্দেহ করব। লেজার ট্রিটমেন্ট নিয়েও সিচুয়েশন থাকলে নিয়ে নিস। দেওয়ালে পিঠ ঠেকা দিয়ে বিছানায় বসে থাকা ফাহাদ সবই শুনতে পাচ্ছে। কোলে থাকা ল্যাপটপ তখনও ব্যস্ত আঙুলে চালাতেই পেশাদার ডাক্তার ভঙ্গিতে বলল, সম্ভব না লাবিব। লেজার ট্রিটমেন্টের পর আবারও যে ওর পিঠে এরকম দাগ হবে না এটার কোনো গ্যারেন্টি নেই। আমার মনে হয় কিছুদিন গা ঢাকা দিয়ে থাকাটাই ভালো হবে। ফ্লোরে হাঁটু ভাঙা অবস্থায় কিঞ্চিত ঝুঁকে খোলা লেগেজ থেকে পোশাক বের করছিল শাহিদ। সে নিজেও জানে তার শরীরে কিছু দাগ লেজার ট্রিটমেন্ট করানোর জন্য উপযুক্ত নয়। জানেও না তার এই অবস্থানে কেমন চোখে দেখাবে নাবিলা। সবাইকে পুরোদম্ভ শান্ত স্বাভাবিক সুস্থির দেখালেও প্রকৃতিপক্ষে একদমই সুস্থির নয়। অস্বাভাবিক কিছু ইঙ্গিত পেয়েই কয়েকটি গুরুত্বপূর্ণ এবং জরুরি সিদ্ধান্ত তাকে আজই নিতে হয়েছে। তার মধ্যে একটি ছিল বিয়ের প্রস্তাব। লাগেজের চেনটা লাগাতে লাগাতেই লাবিবের প্রচণ্ড কৌতূহলী স্বরটা কর্ণকুহরে শুনতে পেল শাহিদ। আমি একটা ব্যাপারে প্রশ্ন না করে পারলাম না সাইদ। তুই মেবি আমাদের বলেছিলি
বিয়ের বিষয় এমন কিছুই কনফার্ম জানতে পারছিস না? এমন কি এটাও জানিয়েছিস কিছু কিছু ব্যাপারে ক্লিয়ার না হলে তুই বিয়ের ম্যাটারে আগাবি না? তাহলে চট করে তোর সিদ্ধান্ত বদলানোর মতো অবস্থা কেন হলো? আমি যদি ভুল না হই তাহলে তুই স্ট্রং পারপাস থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বন্ধ লাগেজের কাছে তখনও ওভাবেই হাঁটু গেড়ে বসে আছে শাহিদ। কিছুক্ষণ কালো লাগেজটার দিকে এক দৃষ্টিতে কিছু ভাবনা সেরে এবার হাবিবের দিকে গম্ভীর স্বরে বলে উঠল, ক্লিয়ার? আমি স্ট্রং পারপাস থেকে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি, নাহলে আমি নিতাম না, বিয়েও করতাম না। উত্তর শুনে চট করে কিবোর্ডে আঙুল চালালো, হাতটা থমকে গেল ফাহাদের। কথার ভেতরে গভীর রহস্যের জাল বনে আছে। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে ভ্রু কোচকালো ফাহাদ। আস্তে করে লাবিবের পাশে এসে বলল, লাবিবও যেন অনুমান করতে পেরেছে এই নিঝুম রাত্রির নিস্তব্ধ সময়টাকে কিছু দুর্বোধ্য ব্যাপার খোলাসা হবে, কিন্তু সেটা যে কি এবং কতটুকু সত্য তার জানার জন্যই লাবিব ফের তাগাদা দিয়ে বলল, কিছু গোপন করবি না। এই মুহূর্তে গোপন করার মতো সিচুয়েশন রাখলে কঠিন বিপদে পড়বি। কোন ঘটনা থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস আমি আগে থেকেই আইডিয়া করেছিলাম। তুই কিছু একটা থেকে পেশারি পড়ে এই কাজটা করলি। এখন বল, কোন ঘটনার সূত্র ধরে প্রস্তাব পাঠাতে গেলি? শান্ত দূরদর্শী চোখ দুটো ওদের উপর থেকে ঘুরে তৎক্ষণাৎ নিজের পেছনে থাকা বদ্ধ দরজার দিকে ছুড়ল। প্রখর দৃষ্টিতে দরজার উপরে থাকা লম্বালম্বি ছিটকিনি, মধ্যখানের সিলভার ধাতব লব, শেষের হাড়াহাড়ি থাকা ছিটকানিটা পর্যবেক্ষণের শেষে দরজার নিচের সরু ফাঁকাটার মাঝে দৃষ্টি রাখলো। কেউ নেই দরজার ওপাশে। দরজায় কান পাতলেও শুনবে না কিছু। ঠাস করে দরজা খোলার চিন্তাটুকু মেকি। পিন পতন নীরবতার ভেতর ছেয়ে থাকা রুমটা দৃঢ় অবিচল কণ্ঠস্বরে গড়গড় করে উঠল, যা বলবো রিল্যাক্সে সব শুনে যাবে, কোনো অ্যাকশন নেবে না। ডাটাগুলো সব আদিব পাঠিয়েছে। নাম ইয়াসিন মাহমুদ, সার্টিফিকেটের নাম মাহমুদ হাসান ফয়সাল, নিজেকে ইন্ট্রোডাকশনে ইয়াসিন মাহমুদ বলে। সেটা বোয়া, বর্তমান বাড়ি খিলগাঁওয়ের আশেপাশে, পেশায় প্যাকেট মেশিন বডি পরিবহনের লোক। উদ্দেশ্য কম বয়সী যুবতীকে ভালো লাগলে উঠিয়ে নিয়ে যাওয়া। আনসার্টেন ট্রমা, পারিবারিক দরিদ্রতা, নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি পেতে ওরকম বাজে লাইনে ঢুকেছে, কিন্তু আজ থেকে কয়েক বছর ধরে এই লাইনের সাথে কোনো যোগাযোগ নেই। ধারণা করলাম কারোর প্রতি উইক হয়ে নিজেকে ভদ্র বানানোর চেষ্টা আছে। শান্তভাবে পুরো কথাটা শোনার পর লাবিব আর ফাহাদ আশ্চর্য হয়ে একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। তারা ধারণা করতে পারেনি বাড়িতে এখন কেচোর খোলসে ভয়ঙ্কর এক সাপ লুকিয়ে আছে। প্রচণ্ড ক্রোধ ভঙ্গিতে ফাহাদ বিছানা থেকে নেমে শাহিদের মুখোমুখি বসে বলল, সত্য করে বল, ওই হারামজাদা পাসানটা এখন কি চাচ্ছে? তোর বইয়ের ওপর উইক নাকি অন্য মোটিভ নিয়ে বসে আছে? অমন অপেক্ষাকৃত নিচু কণ্ঠ এবং কণ্ঠের ভেতর বারবার তোর বউ শব্দটা শুনে শাহিদ না পারতেই হেসে দিল। ভুখায় ইঁদুরের মতো তাকিয়ে থাকা ফাহাদ বন্ধুর এই দুর্লভ হাসিটাকে পাত্তাই দিল না, উল্টো চরম খেকিয়ে বলল, ধুর বেটা, হাসি দিস না তো, তাড়াতাড়ি বল ওই হারামজাদা তোর বইয়ের ওপর হাবুডুবু খাচ্ছে? অমন জাদ্রেল ভঙ্গিতে জেরা করতে দেখে লাবিব দুই ভ্রু কুচকে ঠাস করে এক খসিয়ে দিল। আপন কণ্ঠে বিরক্তির ঝাঁঝ মেখিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, হুর ছাগল, তুই ডাক্তার হবি নরম মানুষ, তুই আমার চাকরি কাজে তুলতে চাস কেন? কষায়ের মতো খসখস করে অপারেশন করবি, তা না আসছে নিজের ফকিরের শার্লক হোমস বানাতে। সর। মাথার পেছনে দস্তানার মতো এক দাবর খেয়ে চোখ মুখ তখন কুচকে ফেলেছে ফাহাদ। মুখ ভরে গালি এলেও উফ শব্দে আর্তনাদ করা ছাড়া তেমন কিছুই বাঘরা দিল না। দুই বেয়াদবের কীর্তিকাণ্ডের মাঝে আবারও নিজের অসমাপ্ত কথাগুলো বলতে শুরু করলো সাইদ। ওর মানব দরদি আচরণের জন্যই প্রস্তাব পাঠাতে বাধ্য হয়েছে। ওই আচরণ শুধু আমার জন্যই লাগবে, আমি ওটা অন্য কারোর সাথে বাঘ বসাবো না, কাউকে দেবও না। ফার্দার যখন ওর সামনে যাব তখন আমার সামনে আমার বউ হিসেবে দাঁড়িয়ে থাকবে, এটাই আমার স্ট্রং পারপাস। আর কোনো জিজ্ঞাসা? বিস্ময়ে ভরা চোখ দুটো বন্ধু একসাথে ডায়ে বামে মাথা নাড়িয়ে না জানায়। তাদের মুখে আর কোনো বাক্যেরই জোগাড় পড়ে না। তারা ভেবেছিল ভয়ঙ্কর কোনো সত্যের মুখোমুখি হয়ে জানতে পারবে ফিয়াকে বিয়ে করাটা এমনি কোনো ভাওতাবাজি বা
নৈমিত্তিক ব্যাপার, যেখানে মনের কোনো আধিপত্যই নেই, কিন্তু কথার শেষ বেগে সে সমস্ত জবাব আর প্রবল আনাকাঙ্ক্ষায় ঠিক ঠিক করা চোখ দুটো দেখতে পেল। তাতে ওদের পুরোপুরি বিশ্বাস জন্মে গেছে। এই শাহিদ আর কয়েক মাস আগেই শাহিদ, এই দুটোর ভিতরে বিস্তর ফারাক। পরিবর্তন এই জুনায়েদ শাহিদ কেমন হতে চলেছে ধারণা নেই। সকালে সূর্য নিজেকে জানান দিয়ে বেশ উত্তপ্তভাবেই উঠল। মিঠে রোদের পরিবর্তে করা মেজাজি তাপটা যেন গায়ে এসে পড়েছে। জানালার বাইরে উদাসী নয়নে তাকিয়ে থাকা পাঙ্গুর মুখটা বহু কিছুই যেন জানান দিয়ে উঠল। কিন্তু পরক্ষণেই মনে হলো এই কড়া মেজাজি তাপটার মতো কড়া মেজাজি পুরুষটি কোটি কোটি আলোকবর্ষের মতো দূরে, যাকে ছুতে পাওয়ার সাধ্য বা চেতনা, ভাগ্য ও অনাকাঙ্ক্ষা কোনোটাই তার জীবনে অবশিষ্ট রইল না। কাপড় ভরা ব্যাগটার মোটা চেনটা বন্ধ করতেই হঠাৎ একজোড়া পাকে এমুকে এগিয়ে আসতে লাগলো। ফ্লোরে বসে থাকা ফিহা আগ্রহী দুপায়ে চিনতে পেরেছে। হাঁটতে হাঁটতে পা দুটোর মালিককে ব্যাগের প্রান্তে দাঁড়িয়ে পড়লে ফিয়াও জড়সড় মুখে উঠে দাঁড়িয়ে তাকালো। সূর্যের তেজটা আলোয় মুখ উজ্জ্বল করা গৌরবদীপ্ত চোখ দুটো ওর দিকেই বিনা শব্দে চেয়ে আছে, যেন আগাম কিছু কথা বলার পূর্বে প্রস্তুত হচ্ছে মানুষটা। সেই প্রস্তুতির আগেই ফিয়া কিছুটা হেসে প্রসন্ন কণ্ঠে বলল, সাইদ ভাই কি কাউকে খুঁজতে খুঁজতে এদিকটাই এসে পড়লো নাকি? সপাটে শাহিদের এক চোট প্রশ্ন। তোর বোনকে খোঁজার জন্য এদিকটায় আসতে হবে। কথার মারমুখী প্যাচে ধরা না দিয়ে ফিয়া কিছুটা নিভল। ট্রাউজারের পকেটে দুহাত গুজে রেখে অতি সন্তর্পণে অর্থবহ কথাগুলো বলে উঠল শাহিদ। তোর একটা চরম সত্য গোপন করলাম, তুইও আমার ব্যাপারে চরম একটা সত্য গোপন রাখবি। কথার নড়চড় যেন না হয়। আজকের পর আর কখনো ওর জীবনে বাগড়া দিতে আসবি না। এতদিন আড়ালে আড়ালে যা যখন করেছিস সবই আমার জানা, আমার নখদর্পণে। ভেবে নিস তোকে দয়া করে ছাড় দিলাম। এই দয়াটুকু সবসময় মনে রাখবি, ভুলবি না। আমি ভুলে যাওয়া ব্যক্তিদের পাশবিকভাবে শাস্তি দিয়ে ফেলি, ওই কাজ এখন বন্ধ। শুধু মাথায় রাখবি, বাসে যদি ওই দিন সর্বনাশ গড়ে যেত, আমি তোর জীবনে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতাম। এখনও কানের ওই চোট আর কাদের কাছে ব্যথা দুটোই আছে। আমার ইশারায় কাউকে কিছু জানায়নি, খুব সাবধানে থাকিস। আর যেভাবে বাড়ি পাঠিয়ে দিছি ওভাবেই যেন 4 দিন পর ফিরিয়ে আনতে পারি, ঠিক আছে? শেষের ক্ষুদ্র প্রশ্নটা যেন ঠান্ডা মস্তিষ্কের কোনো খনির মতো শোনালো। ওভাবে কখনো বলতে দেখেনি শাহিদ ভাইকে। এই স্বর, এই দৃষ্টি, এই ঠান্ডা ক্রোধতার মেজাজ যেন আগের চাইতে আরো ভয়ঙ্কর ঠেকল। ঢোক গিলে শুকনো চৌচির গলাটা সিক্ত করে বলল, ঠিক আছে ভাইয়া। ঘড়ির কাঁটা, সময়ের পাতা নিষ্ঠুরভাবে চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে। নিষ্ঠির সময়ে আগে দ্রুত সবকিছু শেষ হবে কিনা সন্দেহ। চিন্তার ছকে আর কিছু বাধা পড়ার আগেই রোকসানা কাদেরের আদিক্ষেতা ও বিয়ের সমস্ত আমেজ থেকে চূড়ান্ত বিদায় গ্রহণ করলো। দুই পরিবারের কাউকে কিছু জানায়নি আসন্ন শুক্রবার ঠিক ঘটতে চলেছে কি। অনেকটা নিরিবিলি, ঠান্ডা, ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ করার জন্য ভীষণ ব্যস্ত আছেন তিনি। লোক সমাগম করে শুধু শুধু সমাজের এক শ্রেণীর মানুষকে খাওয়ানোর মানে নেই, বরং এর বিকল্প পদ্ধতি হিসেবে শাহিদ কিছু একটা ভেবেছে। বেশ গুরুত্বপূর্ণ এক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিয়েটা নিকটবর্তী একটি মসজিদ প্রাঙ্গণে সুন্নতি তরিকায় সম্পন্ন হবে। মানুষের আগমন হবে স্বল্প, হইচই হবে না কোনো। কেবলমাত্র নিজেরা উপস্থিত থেকে হালাল, পবিত্র, সুন্দর কার্যক্রমটাই সাক্ষী হবে। লোহার জং ধরা গেটের বাইরে রওনা দেওয়ার জন্য দুটো গাড়ি এবং ভাবে প্রস্তুত। আফসানার গাড়িতে নিয়াজ উদ্দিন ও তার পরিবারকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা সদরে গ্রহণ করেছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ইফতিখার ফাহাদ। লাবিব খুব ভোরেই গাজীপুর ছাড়তে বাধ্য হয়েছে, কারণ হিসেবে জানিয়েছে একটি জরুরি দরকার। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে দীপ ও দীপের পুরো পরিবারের সাথে বেশ বার্তাটুকু সমাপন করলো নিয়াজ ও নাজনীন। মৃদু ঝাঁকুনির তালে জড়তে ছেড়ে দিয়েছে স্ত্রীর গাড়িটি। আনচান করা অসভ্য মন জানালার বাইরে কি যেন একটা দেখবার জন্য ছটফট করে উঠল ফিহার, কিন্তু দৃষ্টির সীমা ধারে কাছে দেখতে পেল না নির্ভীক ওই কঠিন মুখ। গতকাল রাতে ওভাবে ওরকম সমোহন কণ্ঠে গান গাওয়ার পর আর এক দণ্ড সামনে আসেনি। কেন আসেনি এ কথা জানা নেই ওর।
প্যান্ডেলের ওখান থেকে দীপ ভাইকে উদ্দেশ্য করে সুন্দর কিছু কথা বলেছিল। হলুদ ছোঁয়ার দিন একটা চূড়া রিকোয়েস্ট করেছিলি, এরকম একটা কনসার্ট বাইবে চটক গান শুনতে চাস, শুনে দিলাম। আমার আগে বিয়েটা করেছিস, ভালো কথা। আমার চাইতো বহুগুণ ভালোভাবে বিয়ের দায়িত্বটা পালন করে দেখাতে হবে। কনে বাড়ির লোকেরা যেন তর্জনীর ডগা দেখানোর সুযোগ না পায়, মনে রাখিস কথাগুলো। কথাগুলোর নিচে স্বতঃস্ফূর্ত ইঙ্গিতে কাকে এবং কি উদ্দেশ্যে দেওয়া সেটা যেন বোঝাতে পেরেছিল সবাই। দ্বীপের বড় চাচা হাজগর আলী দেওয়ান এবং পোদ্দারি করা কিছু মহিলার চোখ শত্রুতার আছে জলঝল করছিল। নির্বিকার চিত্তে জায়গা মতো কথা বাড়িটা পৌঁছে দিলে প্যান্ডেল থেকে নেমে গিয়েছিল সাইদ। এরপর কথায় কোনোদিন কে উধাও হয়ে গিয়েছিল তা তার লক্ষ্য করা হয়নি। এবড়ো থেবড়ো ভাঙা পথটা দিয়ে ঝাঁকুনি খেতে খেতে এইসব কিছুই আনমনে ভেবে চলেছে ফিয়া। মনে হচ্ছে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এর মফস্বল স্থানে এই দেওয়ান বাড়ির প্রসঙ্গে। এই গাজীপুর জায়গাটাতে নীরবে আচমকাই ঘটে গেল। এখানে কাটানো 3টা দিন 3টা যুগের মতো অনুভূত হচ্ছে, যেন বহু বহু ঘটনা, অকথিত স্মৃতি, নানা অপ্রত্যাশিত মুহূর্তের সংবলিত একটা গ্রন্থাগার রচিত। এই গ্রন্থাগারে পাক খেয়ে খেয়ে ধোয়ায় কুণ্ডলী ঘন কালো অন্ধকারে ঘনিয়ে আসছে দ্রুত। ফাহাদের মসৃণ ড্রাইভারের নিপুণ কৌশলে 5.5 ঘন্টার জার্নিটা 4:15টায় সমাপ্ত হলো। ফতুল্লা রোড ধরে এক টানে গাড়িটা ছুটিয়ে আনলো গন্তব্য এলাকায়। ধূসরিত রোড মারিয়ে সশব্দে গাড়িটা থামিয়ে দিল কাঙ্ক্ষিত বাড়িটির সামনে। জার্নির গা ম্যাচ ম্যাচ ভাবটা ঝাড়া দিয়ে একে একে দরজা খুলে বেরিয়ে পড়লো সবাই। ফাহাদ পকেট থেকে সেলফোনটা বের করতে করতেই চোখ ঘুরিয়ে পুরোটা বাড়িটা পর্যবেক্ষণ করে নিল। ছোট্ট জায়গার ভেতরে দোতলা একটা বাড়ি। বাড়ির দেওয়ালে থাকা সাদা রংটা ময়লা হয়ে ফিকে দেখাচ্ছে। ছাদ থেকে সবুজ লতাপাতা লম্বা ডাঙা বাড়ির গা বেয়ে নেমে এসেছে নিচে। বাতাসে কড়াভাবে অনুভব করা যাচ্ছে ছাদ বাগানে মন জুড়োনো মধুর ঘ্রাণ। বড় অদ্ভুতভাবে জায়গাটা ভালো লেগে গেল ফাহাদের। এখানে এত নীরব নীরব ঠান্ডা, আবেশে ঘুম জড়ানো প্রশান্তি কেন? রক্তে যেন মন আচ্ছন্ন করা অদৃশ্য ভালো লাগার ঔষধ মিছে আছে। নিয়াজ সাহেব যে সেই কখন ভেতরে আসো বাবা বলে ভেতরে ঢুকে গেছেন সেদিকে হলুপ মাত্র খেয়াল নেই ফাহাদের। ডায়াল করা সেলফোনটা কানে চেপে অবস্থায় মুগ্ধ নয়নে বাড়িটার চতুর্দিক মাপতে মাপতে বলল, তো শ্বশুর বাড়িটা খুব সুন্দর সাইদ, এখানে আসলে একদমই পস্তাবে না। কি সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গায় ওরা থাকে। আমি সিরিয়াসলি জায়গাটার প্রেমে পড়ে গেছি। ওদের খানদানি স্টাইলে মরা বাড়িটার চাইতে ওদের রংচটা এই ছোট্ট বাড়িটাই মারাত্মক লাগলো। পরে কল দিচ্ছি। আঙ্কেল মনে হয় ভেতরে আসার জন্য ডাকলো। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাস্তায় একটু ফাঁকা ফাঁকা পেয়ে গিয়েছিলাম। আচ্ছা তাহলে পরে কল দিই। ঠিক আছে, রাখ। কলটা কেটে দেওয়ার পর ভেতরে প্রবেশ করলো ফাহাদ। একতলার স্রেফ একটি মাত্র দরজা। কাঠের দরজা দিয়ে ভেতরে ঢুকতে 2টা বড় বড় বেডরুম সহ একটা ইউনিটের একটি ফ্ল্যাট। ঘরের ভেতরে দিয়ে উপরে ওঠার একটি সিঁড়ি। নিয়াজ উদ্দিনের ইচ্ছে ছিল তিনি মরে যাওয়ার পর এই বাড়ি দোতলা 2 মেয়েকে বুঝিয়ে দিয়ে যাবেন। বিয়ের পর যখন মনে হবে বাবার বাড়ি থেকে কিছুদিন স্মৃতি লালন করে আসা যাক, তখন স্বামী সন্তান সহ ঘুরে যাবে এই ছোট্ট নীড়ে। ক্ষুদ্র সম্বলে যতটুকু পেরেছেন তাতেই মাথা গোজার আশ্রয়টুকু নিষেধ করেছেন নিয়াজ। চোখ ঘুরিয়ে সমস্ত আকর্ষণ দেখতে দেখতে সোফায় নরম আসনে বসে পড়ল ফাহাদ। সামনে টি টেবিলে ট্রে সাজিয়ে ছোট্ট ছোট্ট পেঁয়াজি, খেজুরের গুড় দিয়ে পায়েস, ঘন দুধে রান্না করা সেমাই, কেকের স্লাইস, 2 কাপ ধোয়া উঠতে থাকা গরম চা পরিবেশন করা হয়েছে। এত তাড়াতাড়ি খাবারের বন্দোবস্ত দেখে মনে মনে একটু আশ্চর্য হলো ফাহাদ। খাবারের প্রতি তাগাদা বুঝিয়ে নিয়াজ উদ্দিন 1 গ্লাস পানি খেয়ে বললেন, এখনো বসে আছো কেন? তুলে নাও, তুলে নাও। একদম লজ্জা করো না। তোমার আন্টির রান্না করা পায়েস কিন্তু খুব সুস্বাদু হয়। খাও, খাওয়া শেষ করে গোসলটা সেরে নিও। মুচকি হাসি দিয়ে পায়েসের বাটিটি নিঃশব্দে তুলে নেয় ফাহাদ। এমন উষ্ণ আন্তরিকতায় মন প্রাণ যেন মোমের মতো গলে গেলেও অনায়াসে। খাবারের স্বাদের চাইতে আচার বিশিষ্ট ব্যবহারটাই যেন ভীষণভাবে প্রলুব্ধ করে মন।
চায়ের কাপে ছোট্ট চুমুক দিতে প্রশ্নটা না করে পারল না ফাহাদ। আঙ্কেল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো চাইলে দোতলা রুম দুটো ভাড়া দিয়ে থাকতে পারেন। একটা ছোট ফ্যামিলি থাকলে আপনাদের আরও সুবিধা হতো। জিরো সুগারের মিষ্টি মেশানো চায়ের কাপটা হাসি মুখে তুলে নেয় নিয়াজ। ফাহাদের প্রসঙ্গটা বুঝতে পেরে তিনিও নিচের দিকটা পরিচ্ছন্ন করে বললেন, আমার আর্থিক দিকটা নিয়ে টানাটানি থাকলেও যেটা বলছো ওটা করতে পারতাম না বাবা। বাসা ভাড়ার জন্য এ পর্যন্ত কম মানুষ আসেনি। গুদাম ঘরের জন্য পর্যন্ত বায়না করতে এসেছিল, সবগুলোকেই ফিরিয়ে দিয়েছি। বর্তমানে ভাড়াটিয়া আর ভাড়া দেওয়া লোকদের উপর বিশ্বাস করা শত্রু। তুমি তো সাঁইদের কাছ থেকে জেনেছো কেন কেন মেয়ে দুটোকে খালার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এটার পর মনে হয় না তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। হঠাৎ ফাহাদের মনে হলো নিয়াজ উদ্দিন বোধহয় কিছু একটা আড়াল করতে চাইছেন। বলতে গিয়েও কথাটা বলে উঠতে পারছেন না। ফাহাদ শান্ত মনে চা পান করতে করতে নিজের নাছরবান্ধা সূত্রটা প্রয়োগ করে বলল, আঙ্কেল, একটু প্র্যাকটিক্যাল হই, মনে কিছু নেবেন না। এই টেকনোলজির যুগে এসেও যদি আপনি খারাপ ছায়া বা অশরীরীর ঘটনা বলে ব্যাখ্যা দেন তাহলে তো ভুল হচ্ছে। সাঈদ আমাকে এই ব্যাপারে কিছুই এখনো পর্যন্ত জানায়নি। ও যদি এই ব্যাপারে একবার হাত ঢোকায় তাহলে ধরে নেন গাছে শিকড় শুদ্ধ একেবারে টেনে তুলে আনবে। যা যাদ্দুর কথা জেনেছি সব আফসানা আন্টি বলেছেন। আন্টির কথা শুনে সেদিনও মনে হয়েছে, আর আজও এখন মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। হয়তো এটাও জানেন আপনার দুই মেয়ের ওপর কারা লেগেছে। জানেন দেখেই এক সেকেন্ডও দেরি না করে নিরাপদ জায়গায় ওদের পাঠিয়ে দিয়েছেন, একদম তাড়াহুড়ো করে। এক মুহূর্তের জন্য নিয়াজের মনে হলো সামনে কোনো সাধারণ ছোকরা বসে নেই গাড়িতে আড্ডা দিতে দিতে আসা সেই সুশ্রী চেহারের ফাহাদ। এই যেন সাক্ষাৎ পুলিশ আচরণ দেখিয়ে পেটে নাড়ি ছিঁড়ে আনার মতো তথ্য বের করছে। নিয়াজ প্রশ্ন মাখানো দৃষ্টিতে দুই ভ্রুর মাঝে খাঁজ কেঁধে বললেন, তুমি কি বলতে চাইছো আমাকে? কি ব্যাপারে জানার প্রসঙ্গে কথাটা বললে বাবা? চায়ের কাপে তখনও ধীর স্থিরভাবে চুমুক দিয়ে খাচ্ছেন ইফতিখার ফাহাদ। নিয়াজের উদ্ভ্রান্ত চাহনি দেখে চায়ের কাপটা সম্মুখ টেবিলে রাখতেই ভীষণ ঝরঝরে কণ্ঠে বলে উঠল, আমি একজন মেডিকেল অফিসার আঙ্কেল। সাইকোলজি কোর্সটা পড়াশোনার ফাঁকে ভালোভাবে আয়ত্ত করা লাগে। একজন পেশেন্টের চেহারা দেখেই অনুমান করা যায় তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কী রকম। প্রথম দিনের আলাপেই আমি বুঝেছি আপনি কোনো জটিল টেনশনে ভুগছেন। ঠিকমতো রাতে ঘুমান না, চোখের নিচে গভীর করা ডার্ক সার্কেল। বিয়েবাড়িতে পোলাও কোরমা পেয়েও খাবারের প্রতি বিন্দুমাত্র রুচি নেই। আপনার সামনে এখন সাঈদের বন্ধু ফাহাদ নয়, একজন ডিগ্রিধারী ডাক্তার বসে আছে। সেই জায়গা থেকে চিন্তা করে বলুন আপনি এখন কি নিয়ে টেনশন করছেন, টেনশনের আসল কারণটা কি এবং কোত্থেকে। নিশ্চিন্ত থাকুন, আমি এ প্রসঙ্গে কারোর সঙ্গে আলাপ করব না। রীতিমতো ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল নিয়াজের। ফাহাদের মতো হাসি খুশির ছোকরাকে তিনি সাইদের মতোই অফিস সেক্টরে জব করা ভেবেছিলেন, অথচ তার সমস্ত ভাবনাকে ফু মেরে উড়িয়ে দিয়ে একজন ডাক্তার কিনা বসে আছে। নিজের হতভম্ব ভাবটা ওভাবেই ঝুলিয়ে কাপা কাপা হাতে পানির গ্লাসটা ধরে শোধা। তুমি একজন ডাক্তার? জি আঙ্কেল, কার্ডিও ডিপার্টমেন্ট। আপনি হয়তো বাকি সবার মতো ভেবেছিলেন আমি সাঈদের মতো কর্পোরেটের লোক। আসলে তা না, আমি মেডিকেল লাইনে আছি। আমি শুরু থেকেই আপনাকে লক্ষ্য করছিলাম আপনি কিছু একটা নিয়ে অন্যমনস্ক। এই যে এখনও পানির গ্লাসটা নার্ভাসনেসের জন্য কাঁপছে। আপনি পানিটা শেষ করুন আঙ্কেল, আমি রিল্যাক্সেই আপনার কথা শুনবো। কথাটা বলতেই সেমাইয়ের বাটিটা সাদরে তুলে নেয় ফাহাদ। কিছুটা সময় দেয় নিয়াজ উদ্দিনকে ধাতস্থ হওয়ার জন্য। পানির গ্লাসটা ঢকঢক করে সাবার করতে নিয়াজ উদ্দিন চোখ ঘুরিয়ে স্ত্রী ও মেয়ে দুটোর উপস্থিতি চিন্তিত করে দেখেন। পরক্ষণে কিছুটা স্বস্তির সুরে বলতে শুরু করলেন, জায়গাটা নিয়ে একটা মাত্র কথা বলবো। উপরের ঠোঁট সুন্দর, ভেতরে দাঁত নেই। তুমি এখানে আসার পর অবশ্যই এটা দেখেছো কি শান্তির একটা জায়গা। সদর এলাকা হলেও এখানটায় তেমন কোলাহল নেই। এখানে যারা থাকে তারাও বেশ বড় স্তরের মানুষ। আমি এ শহরে এসেছি 1992 সনে। সুপারভাইজার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলাম। পৈতৃকভাবে কিছু টাকা পাওয়ায়
এখানে এক খণ্ড জায়গা কিনি। কম দামে সোনার হরিণ পেয়ে যাওয়ায় আমি অত কিছু না ভেবেই কিনেছিলাম। অল্প কিছু পুঁজি নিয়ে বাড়িটাও একসময় তুলে ফেললাম। এখানে যতগুলো বিল্ডিং তুমি দেখছো বাবা, সবগুলো বিল্ডিংয়ের মালিক এখন আতঙ্কের ভেতরে আছে। এখানে কোনো নিরাপত্তা নেই। কার কখন সর্বনাশ ঘটে যায় কেউ বলতে পারে না। কেউ সাহস করে মুখও খুলতে চায় না। আমাদের পাশের এলাকায় শুনলাম রাত 3টের দিকে বাড়িঘর ভাঙচুর করে গেছে। বাড়ি থেকে হুট করে কেউ না কেউ নিখোঁজ হয় আর ফিরে আসে না। লাশও পাওয়া যায় না। পুলিশের কাছে মামলা দায়ের করলেও ক্ষতি। তোতা পাখির মতো ওই এক কথা বলে বেড়ায়। আমরা তো তদন্ত করছি, তদন্ত করে দেখছি, কিন্তু তদন্তের নাম কিচ্ছু না। সবাই দিনের পর দিন চুপ করে বসে আছে। কেমন সমাজে বাস করছি একবার ভাবো। আজ কোনো অঘটন ঘটলে পুলিশের কাছে নিরাপত্তা পাই না। সুষ্ঠু বিচারের নিশ্চয়তা নেই। প্রতিবাদ করার মতো মানুষ থাকলে তাদেরও টুটি চেপে ধরা হয়। কেউ এগোতে চায় না। আমরা সাধারণ মানুষ, স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনভাবে চলতে পারি না। ভ্রু কুচকে প্রচণ্ড কৌতূহলের সাগরে ডুবে আছে ফাহাদ। এত সুন্দর একটা জায়গায় কিনা ত্রাসের রাজত্ব গ্রাস করছে। বাগানে মিষ্টি ফুলের গন্ধ, কিন্তু বাতাসে ভয়ের শ্বাস। ফাহাদ ব্যাপারটা আরও তলিয়ে দেখার জন্য বলল, কারা আছে এসবের পেছনে, জানেন কিছু? মুখ ফুটে বলি বলি করা কথাটা বলতে গিয়েও আরেকবার ভেবে নিচ্ছেন নিয়াজ। সাধারণ মানুষ তিনি, খেটে খুঁটে সংসারের পেছনে ক্ষয়ে যাওয়া অবদানটুকুই রাখছেন। এমত অবস্থায় কথাটা বলে দিয়ে মেয়ে কাবিনে কোনো বাধা বিপত্তি হবে কিনা সেটাও এখন খোঁচাচ্ছে। নিরুপায় হয়ে হাল ছেড়ে দেওয়া শ্রমিকের মতো নিস্তেজ সুরে বললেন, জানি না, জানলে হয়তো আমার জায়গা থেকে কিছু একটা করতে পারতাম। যাই হোক, তুমি এখন গোসলটা সেরে নাও। আজ রাতে এই গরিবখানায় দুটো ডাল ভাত খাচ্ছ। তোমার আন্টিকে রান্না চাপাতে বলে তোমার জন্য রুম গোছাতে পাঠিয়েছি। রাতটুকু থেকে কাল সকালে যেও বাবা। এখন যাও, চটপট শরীরটা চাঙ্গা করে আসো। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন নিয়াজউদ্দিন। তখনও জানতেন না তার কথাগুলো ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, আর সেই রেকর্ডটুকু যত্ন করে নিজের সেলফোনে তুলে নিয়েছে ফাহাদ। হাতের ফাঁক গলে ঝরঝরে বালির মতো বেরিয়ে গেল কটা দিন। কৃষ্ণাভ সকালের মিটে মিটে আলোয় দূর বিল্ডিংয়ে ঘন কুয়াশা চোখে পড়ে। ধোয়া ধোয়া আস্তরের মাঝে ফুটে উঠেছে সোনালি রোদ্দুর। গা ঝাড়া এওয়া শীতালু পরশ শ্রমে রোমে ছড়িয়ে দেয় অবাধ্য কাঁপুনি। সেই কাঁপুনিটা অনুভব করেই ছাদ বাগান থাকা গোলাপ ফুলের পাপড়িগুলো মৃদু টোকা দিল ফিহা। লাল রক্তের মতো ফুটে থাকা গোলাপ পাপড়ি থেকে টুকটুক করে পড়ল শিশির। খিলখিল এক টুকরো হাসি আপা পবিত্র মুখটায় ফুটে উঠল। মায়ের দিকে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তোমার হাইব্রিড গাছে বড় ফুল ধরেছে মা, দেখো দেখো, জলদি দেখে যাও। গোলাপ ফুলটা দেখে মনেই হয় না গাছটা সেই দিন তুমি লাগিয়েছো। কি সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। ছোট ছাদের অন্য প্রান্তে মাদুর বিছিয়ে লেপ কাঁথা গরম কাপড়গুলো রোদে পোহাতে দিচ্ছেন নাজনীন হিলা। মেয়ের আপ্লুত কণ্ঠস্বর শুনে ও প্রান্ত থেকেই সতর্ক সূচকে প্রত্যুত্তর করলেন, ফুল ছিঁড়বি না। বই খাতার ভেতরে শুকনো ফুল জমাতে জমাতে বিচ্ছিরি অবস্থা করে ফেলেছিস। এখনও যদি ছোটবেলার মতো এই স্বভাবগুলো পুষে চলিস, তোর কানটা মুচড়ে একেবারে ছিঁড়ে দেব। তপ্ত সুরে বলা মায়ের অমন সতর্কবাণী শুনে সারল্য মুখে অন্ধকারে নেমে আসে। মুখ ঘুরিয়ে দূরে কর্মরত মায়ের দিকে চিন্তিত সুরে শুধিয়ে ওঠে, কান কে ছিঁড়বে? সকাল সকাল কি সব বকছো তুই? ছিটকে আসা কথায় উচ্চগ্রাম যেন আস্তে আস্তে নিম্নগ্রামে পৌঁছে গেল হঠাৎই। চট করে মস্তিষ্কে চাপড় কষালো একটা জরুরি কথা। এই বাড়িতে যেমন হাইব্রিড গোলাপ ফুল আছে, তেমনই বাড়িতে আছে ঝাঁক বাঁধানো গোলাপ ফুলের রাজ্য। যদি ফুল করে একটি গোলাপ ফুল তখন ছিঁড়ে ফেলে, তখন কি গাছের মালিক এমনই করে মায়ের মতো কঠিন শাসন করবে? ফুট করে তার রূঢ়মূর্তির কঠিন গম্ভীর বেশিক আদলটা চোখের সামনে জলজল করে ফুটে উঠল। প্রথম দিন ছাদে ওই অপমানের কথা, আর কথার নিচে দাপটের সাথে ফুটে ওঠা কাঠিন্যবোধ।
সবটুকুই কিভাবে যেন ফিকে ফিকে হয়ে এসেছে। বরং ফিকে হওয়া আস্তরের উপর রং চড়েছে পাগল করে দেওয়া মুচকি সেই হাসি, হাসির আবেশে জড়িয়ে নেওয়া শীতলি আচ্ছন্ন কণ্ঠস্বর। আজ ক্যালেন্ডারের পাতায় মোটা দাগে উঠেছে বৃহস্পতিবার। বুকের ভেতরে ধক করে উঠল অনৈচ্ছিক পেশির হৃৎপিণ্ড। শান্ত হয়ে থাকা থকথক নিঃশ্বাসের মৃদঙ্গ যেন আহুতি দিয়ে জানান দিচ্ছে। কিছু সময়ের জন্য ভুলে থাকা মন আবারও তার স্বরে বুঝিয়ে দিল হাতে আছে মাত্র একদিন, স্রেফ আজকের দিনটুকুই। এই চিরচেনা সকাল, এই পরিচিত নীড়, সকাল সকাল পবিত্র মায়াময় শান্তির মাঝে মার কর্কশ কণ্ঠে চিৎকার। ঘুম থেকে উঠবি? আমি আসলে কিন্তু চাবকাতে শুরু করব। বাবা তখন নাস্তা খেতে খেতে দারুণ প্রতিবাদ করা স্বর। তুমি সকাল সকাল চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়েছো কেন? আমার মেয়ে দুটো শান্তি মতো ঘুমাচ্ছে, ভালো লাগে না দেখতে? ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, তুমি তোমার খুন্তি ঘোরাও। রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে থাকা মা জননীর তেলে বেগুনে ছ্যাত করে ওঠা বাবার কথায় বাবাও দমে যাবার পাত্র নয়। খটোমটো পাক বিতর্কতায় ঘুম হালকা হয়ে আসে দুই বোনের। দুজনই কান খাড়া করে শুনতে পায় বাবা মার সাময়িক যুদ্ধ। এরপরই চায়ের কাপে ক্ষুদ্র ক্যাপসুল মেশাতে মেশাতে বাবার দিকে চা বাড়িয়ে দেয় মা। নিমেষের মধ্যেই ছু মন্ত্রের মতো গায়েব হয়ে যায় বাবা মায়ের সাময়িক তর্ক। মা সদর জজ্জা লাগাতে লাগাতে দ্রুত বেরিয়ে যাওয়ায় বাবার পানে বলে ওঠেন, আসার সময় মনে করে লবণ, চিনি, দুধের প্যাকেট নিয়ে ঢুকবেন। দুধের কৌটা ঝেড়ে মুছে আপনাকে দুধ চা করে দিলাম। আজকে দুধের প্যাকেট নিয়ে না ঢুকলে কাল চা খাওয়া বন্ধ। কথাগুলো স্মরণ করতেই চোখ ছাপানো অশ্রুর মাঝে হাসি ছলকে উঠল। কি ভয়ঙ্করভাবে মিস করবে এই আবশ্য দিনগুলো। শিশিরে ভেজা হাতের মুঠোটা চোখের সামনে মেলে ধরল। সকালে রৌদ্র ঝকঝকে আলোর মাঝে ধরা দিল মেহেদি রাঙা হাত দুটো। ডান হাতের ফর্সা তালুতে 6 অক্ষরের দখলিত্ব করে আছে ছোট্ট নামটুকু, যেন তারই একমাত্র অনির্বাণ শিখাটুকু শোভা পায় হাতে। হঠাৎই বাপাস দিয়ে আচমকা ছিটকে এলো ফিমার নিরুত্তাপ কণ্ঠস্বর। তোর কানে ব্যথা কমেছে? মৃদু ঝটকায় চমকে উঠতেই বোনের দিকে ভাবনা বিভোর মুখটা ঘুরিয়ে ফেলল ফিহা। অন্য মনস্ক ভাবটা দ্রুত মুখ থেকে মুছে ফেলে গলা স্বচ্ছ করে জানালো, হ্যাঁ, একটু একটু মানে হালকা হালকা ব্যথা এখনো রয়ে গেছে। জোরে চাপ দিলে ব্যথা পাই। তুই কি জুয়েলারি পরতে পারবি না? না, এখনো না। তাছাড়া ওইগুলো খুব ভারী। আমি ভারী জিনিস এমনিতেও পরতে পারি না। মাকে বলেছি ব্লাউজটা যে 2 সাইড থেকে ঢিলা হয়। অপরাধে মাখো মাখো চোখ দুটো ছোট বোনের দিকে স্থির রেখে পরক্ষণে তা মাটিতে নামিয়ে বলল, বলেছি মা ওটা সুই সুতা দিয়ে ঠিক করে দিবে। ব্যাগ কোনটা নিয়ে যাবি? কিছু কিছু জিনিস এখনই গুছিয়ে নে। ফিয়া এখনো বুঝতে পারছে না হুট করে আপুর মাঝে এমন আকস্মিক পরিবর্তন কেন। মেজ খালামণির ওখান থেকে আসার পর কেমন যেন মুখ নিচু করে কথাবার্তা বলছে। আগের মতো কোনো বিষয়ে খোটা উগ্রবাদী মন্তব্য, নিজের ইচ্ছে নিয়েই তেমন কোনো প্রসঙ্গ তুলছে না। হঠাৎ কি হলো? ঠাস ঠাস জবাবে কথা বলা আপুর। আকাশ ফুঁড়ে ভেবে চলা প্রশ্নগুলোর মাঝে হঠাৎই মায়ের ব্যস্ত সচকিত কণ্ঠ, ফিমা, কাজ না থাকলে একটু আয় দেখি। তাড়াতাড়ি একটু হাত লাগিয়ে টপ 3টা নামাতে সাহায্য কর। আজ এগুলো উপরে রাখা যাবে না। স্থিরতা ছেড়ে সঙ্গে সঙ্গে ফিমা ছুটে গেল মায়ের কাছে হাত লাগাতে। ভীষণ ভারী দুটো টপ। দূর থেকেই বোঝা যাচ্ছে একটা আলগাতেই কপালে ঘাম ছুটে যাবে, সেখানে 3-3টে। কি যেন মনে করে ফিহাও মা আর বোনের মাঝে জানান দিয়ে উঠল, দেখি ওইটা আমাকে তুলে দাও। আপু একটা তুলুন, আমি একটা তুলি, আর পরের বার এসে শেষের টপটা 2 জন মিলে তুলব। মেয়ের দিকে এক পলক চমকানো চাহনি মেলে ফের কি যেন ভেবে বলে উঠলেন মা। তুই ওটা পারবি ওঠাতে? মায়ের কণ্ঠে না পারার প্রচ্ছন্ন ইঙ্গিত ফুটে ওঠায় ফিয়ার আত্মগর্বিত মন হিংস্রভাবে তেতে ওঠে। আশ্চর্য, এইটুকু একটা টপ, এইটুখানি জায়গা, আমি কি টপটা নিয়ে সিঁড়ি পেয়ে নামতে পারবো না? তুমি আমাকে খাটো চোখে দেখছো কেন? তোমার সামনে পুরস্কার জয়ী মেয়ে দাঁড়িয়ে আছে জানো। দেখি সরো, কথা বলতে বলতে যে সময় খরচ করছো তাতে 2 চক্কর অনায়াসে ঘুরে আসতে পারি।
এক প্রকার চ্যালেঞ্জ হিসাবে নেওয়া মাটি ভর্তি টপটা দু ঠোঁট টিপে গায়ের জোরে দুহাতে উঠায়, ফোঁস করে একটা টপ ছেড়ে বলল, হাঁটা দাও মা, টপটা অত ভারী না যতটা তুমি বোঝাচ্ছ। মায়ের কথার ধরনে আশ্বস্ত হয়ে ফিমাকে আগে আগে নামতে বললেন নাজনীন। বুঝিয়ে দিলেন সোজা নিচতলার বারান্দায় দিয়ে থামতে। ফিমার পিছু পিছু নাজনীন যখন ভারী টপটা তুলে সাবধানে সিঁড়ি ভেঙে নামছে, তখন পেছন থেকে বাহাদুরি ভঙ্গিতে নামতে থাকা ফিয়া বড় বোনের আচরণে নিয়ে ভাবছিল। গলায় থাকা লম্বা ওড়নাটা কখন যে একপাশে বেশি হয়ে মেঝেতে ছুঁই ছুঁই করছে সেই দিকে লক্ষ্য ছিল না ওর। মা বিকেলের কাবিনের ব্যাপারটা কি যেন আলোচনা করতে ব্যস্ত। আর মাত্র 4 সিঁড়ি কেবল বাকি। জর্জেটের ওড়নাটা নামার তালে হঠাৎই পাঁচ নিচে আটকে পড়তেই ডান পাটা আকস্মাৎ হড়কে গেল ফিহার। দুহাতের বাঁধন থেকে বিকট শব্দ করে ভেঙে গেল টপটা। তারপরেই লোমশ গলা ফাটানো আর্তনদে গম গম করে উঠল সিঁড়ির আওয়াজটা। বুক মোচড়ে ওঠা নিঃশ্বাসে কিংকর্তব্য বিমির চাহনিতে তাকিয়ে আছেন নাজনীন ও ফিমা। সাংঘাতিক আত্মস্বরে গম গম করে উঠল সিঁড়ির নিঃশব্দ জায়গাটা। টপ ভেঙে চুরমার হয়ে পড়ল সিঁড়ির 3-3টে ধাপে। প্রচণ্ড চিৎকার করে কতটুকু ব্যথায় জাহির করা হলো তা অনুমান করা গেল না। হতবাক, আশ্চর্য, বিস্ফোরিত নয়নে নাজনীন ও ফিমা উন্মালিত চিত্তে ছুটে আসতে আসতেই ঘুটঘুটে আমাবস্যার ঘোর অন্ধকারে তলিয়ে গেল ফিয়ার স্নায়ু। হাঁটুর নিচ থেকে দুর্বোধ্য এক পীড়ায় সারা মুখ রক্তিম হয়ে বুঝিয়ে নিল চোখ। অস্পষ্ট ভাষাভাষী এক নাগাড়ে চিৎকার চেঁচেমেচিতে তপ্ত গলা দুটো শুনতে পেল কানে, কিন্তু শত শত মারণ যন্ত্রণার হিংস্র ছোবলে চেতনার শক্তি দৈহিক ভারসাম্যটুকু আর ধরে রাখতে পারল না। ধপাস করে রক্ত মাংসের ওইটুকু শরীর যেন চোখের সম্মুখে লুটিয়ে পড়ল। কয়েক লহমায় অবর্ণীয় এক রণ তোলপাড় সৃষ্টি হয়ে গেল ওইটুকু জায়গায়। হাতের টপ ফেলে দিয়ে ধরপড়িয়ে করে রুমের এক এনে বিছানায় শুয়ে জ্ঞান ফেরাতে লাগলেন ফিমা। বেসিন থেকে মগ ভর্তি পানি এনে অনবরত পানির ছিটাতে জোর গলায় ডেকে চলল সে। অন্যদিকে নাজনীন পাগলের মতো নোম তোলপাড় করে ফেললেন। আকস্মিক দুর্ঘটনায় করা ফোন করে জানিয়ে দিলেন স্বামীকে। ভরা মার্কেটের ভেতর অসংখ্য ভারী শপিং ব্যাগ হাতে স্তব্ধ হয়ে কথাগুলো শুনে চললেন নিয়াজ। মাথার ভেতরে মৌমাছির চাক যেন ফুল ফোটাচ্ছে ভো ভো করে। চতুর্দিকে মানুষের হইচই করা ব্যস্ত মুখ ঢলের মাঝেই তিনি যেন এক প্রাণহীন খাকতারুয়া। রিকশার অসহ্যকর ক্রিং ক্রিং হর্নের আওয়াজ, অশ্রাব্য ভাষায় বাচ্চা বলে অশুদ্ধ পানি, দোকানের দর কষাকষি, লোকদের মাঝেই তর্ক বিতর্ক সবই উপেক্ষা করে তিনি দুর্বার ছুটলেন গন্তব্যের দিকে। পাশের বিল্ডিংয়ে থাকা দারোয়ান সালামকে ফোন করে পাঠিয়ে দিলেন একজন নিকটস্থ ডাক্তারকে এক্ষুনি নিয়ে আসার জন্য। পুরো ব্যাপারটা ঘটতে এবং ঘটাতে বেশি সময় লাগলো না। বয়োজ্যেষ্ঠ ডাক্তার এলেন 10 মিনিট পর। মনোযোগ দিয়ে একটু একটু করে জ্ঞান ফিরে পাওয়া ফিয়ার অবস্থা দেখে ঘোষণা দিয়ে জানালেন, শরীরের পুরো ভরটা ডান পায়ে রেখে ওভাবেই মেয়েটা সিঁড়ি থেকে অসংলগ্নভাবেই পড়েছে। পায়ে ফ্র্যাকচারের লক্ষণ সুস্পষ্ট। একটা এক্সরে করানো অতি আবশ্যক। তিনি ব্যথানাশক কিছু ট্যাবলেট নাম লিখে দিয়ে বিদায়ের পালা চুকালেন আধ ঘন্টার মধ্যে। এদিকে মহা টেনশনের ভেতরে হাতাপিতা করতে লাগলেন নাজনীন কাদির মিলা। তিনি কি বোনের কাছে ব্যাপারটা খুলে বলে কাবিনের এই দিনক্ষণ পেছতে বলবেন? মুখ ঘুরিয়ে চিন্তা আচ্ছন্ন স্বামীর দিকে আস্তে করে শুধালেন, কাল জুম্মার নামাজের পর কাবিন, হাতে শুধু আজকের দিন। এই অবস্থায় কি কাবিন সম্পন্ন করা ঠিক হবে? ফিমার বাপ ফিমাকে শপিং ব্যাগের ঝোলাটা ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে স্ত্রীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন নিয়াজ। স্ত্রীকে 1 কাপ চায়ের জন্য চুলোর পাড়ে দাঁড় করিয়ে রান্নাঘর থেকে সোস্টেল বিস্কুট বয়ামটা তুলে বললেন, এখনই কিছু ভাবা ঠিক হবে না। আমরা বরং অপেক্ষা করে দেখি মেয়েদের অবস্থা বিকেল পর্যন্ত কেমন দাঁড়ায়। এটা কেবিনের ডেট পিছানোর কাজটা চট করে করা হলে আমার মনে হয় ব্যাপারটা সুন্দর দেখায় না। পরিস্থিতির উপর ছেড়ে দিই। আর তুমি এক কাজ করো না হয়, তাদের একটা ফোন করে মেয়েদের অবস্থা সম্পর্কে জানিয়ে রাখো, এটা ভালো হবে। চুলায় টকবক করতে থাকা ফুটন্ত পানির ভেতর ক চামচ চা পাতা ছাড়লেন নাজনীন। মিয়ে যাওয়া কণ্ঠে স্বামীর দিকে শুধালেন,
কি একটা দুর্ঘটনা ঘটলো বলুন, আজই এটা ঘটতে হলো। আমি বারবার বলেছি সিঁড়ি দিয়ে নামার সময় চোখ দুটো নিচের দিকে রাখতে, পা দুটো সাবধানে ফেলতে। একটা কথা যদি আপনার মেয়ে আমার শোনে, লজ্জা বলতে লজ্জা নেই। আমি 100 বার করে ক্ষিপ্ত কুদ্র মেজাজি বাক্যের মাঝে দ্রুত বাদ সেরে দমালেন নিয়াজ সাহেব। আহ, থামো তুমি। ওটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। সর্বক্ষণ একটা মানুষ সতর্কতার ভেতর থাকতে পারে। অত সতর্কতা যদি পালন করা হয় তাহলে এই পা দুটো মাটিতে রাখা যাবে না। ডাক্তার তো বললই পা ছাড়া অন্য কোথাও ভারী আঘাত পায়নি। তাহলে অত টেনশন করা হচ্ছে কেন? তুমি চা বানিয়ে রুমে আসো। আজ আর রুটি দিও না আমাকে। বিস্কুট দুটো খেয়ে পেট ভরে গেছে। চমকে ফিরে তাকালেন নাজনীন। নাস্তাই তো করলেন না সকালে, খালি মুখে মার্কেটে ওখানে চলে গেলেন। 1 গ্লাস পানি, 2টো বিস্কুট খেয়ে পেট ভরে গেল। আলগা করে রাখা বয়ামের ঢাকনাটা গোল গোল চকিতের মতো ঘুরিয়ে মুখটা বন্ধ করতেই উঁচু তাকে রেখে দিচ্ছিলেন নিয়াজ। হাতে মাখা বিস্কুটের গুঁড়াগুলো সিঙ্কের ট্যাবে ধুয়ে নিতেই স্ত্রীর দিকে শান্ত মুখে জানালেন, কাজের মধ্যে খাওয়া দাওয়া চলে নাকি? এখনও অনেক কাজ দেখতে হবে। তুমি উপরে গিয়ে মেয়ে দুটোকে খাওয়ানোর ব্যবস্থা করো। দেখি আমি ভাইজানকে একটা ফোন দিয়ে ব্যাপারটা জানাই। না জানালে স্বস্তি পাওয়া যাচ্ছে না কি না কিভাবে। নিয়াজ সাহেব চায়ের কাপটা বুঝে নিয়ে প্রস্থান করলেও ভীত সন্ত্রস্ত নাজনীন পৃথিবীর 2 মেরু ওলটপালট করে ভাবনা কষে যাচ্ছেন। কাবিনের আগের দিন এমন একটা দুর্ঘটনা ঘটা স্বাভাবিক কিছু, নাকি এর পেছনে কুসংস্কারগ্রস্ত যুক্তি লাগিয়ে অশুভ অমঙ্গল কিছু একটা ভাবা দরকার। যুগ যুগ ধরে চলে আসা নানি দাদিদের মুখে সবসময় যা শুনেছেন তার ভিত্তিতে এই পা ভাঙার লক্ষণটা কোনোভাবেই মঙ্গলজনক ইশারা নয়। ফিহার দাদিকে এই সম্পর্কে বলাই যাবে না। সাত সকালে এমন একটি সংবাদ শুনে প্রফুল্লে ভরা মুখে অপ্রসন্ন মুখে বদলে গেল। টেবিলে সাজানো হরেক রকমের নাস্তা আর মুখে রুচল না। কান থেকে ফোনটা নামানোর পরপরই পর্বতসম গম্ভীরতা নিয়ে বসে রইলেন সোয়াত। টেবিলের ঠিক মুখোমুখি দিকটায় মন বেজার করে দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন আফসানা। ছেলের ভোর সকালে ওয়ার্কআউট করতে বেরিয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। ফেরার পর এই সংবাদ শুনলে কী ধরনের অবস্থা করে ছাড়বে আগে থেকে অনুমান করা যাচ্ছে না। খেপবে, চেঁচাবে, রাগে সুন্দর চোখ মুখ ভীষণ ক্ষুব্ধ হবে। একবার ভেবেছেন সুফিয়াকে সাথে নিয়ে রয়ে শুয়ে ব্যাপারটা বুঝিয়ে তারপর ডেট পিছানোর একটা প্রসঙ্গ তুলে দিবেন, কিন্তু এই প্রথমবার সুফিয়া বোধহয় সাইফের সামনে যেতেই মিনমিন শুরু করে দিয়েছে। কি একটা বিপর্যস্ত ব্যাপার। বুকে জমে ওঠা চিন্তার বাষ্পগুলো ঠোঁট নিষ্কৃত শব্দে স্বামীর দিকে বললেন, মেজর সাহেব, ছেলেকে যা পারার আপনি বলবেন, আমি এসবের মধ্যে থাকছি না। আপনার যত ধরনের বদ মেজাজি মুদ্রাদোষ আছে সব আপনার ছেড়ে পেয়েছে। আমি ওর মেজাজ দেখতে পারবো না, আপনি সামলান। এক মুহূর্তের জন্য মনে হলো তার কর্মজীবী স্ত্রী যথেষ্ট স্বার্থপরের মতো আচরণ করছে। আগুনের সামনে ধাক্কা দিয়ে পেছন থেকে ঘরের দরজাটাই বন্ধ করে দিচ্ছে। কি নিষ্ঠুর মানুষ। সোয়াদ চোখ খাটো করে নিষ্ঠুর স্ত্রীর দিকে আরো গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি বলতে চাইছো সাইদের গম গম করা মেজাজ আমার কাছ থেকে পেয়েছে? বলতে চাইছি না, ওটাই বোঝাচ্ছি। আপনি যে পথে হেঁটেছেন সেও এখন একই পথে হাঁটে, দুজনের মধ্যে আলাদা পার্থক্য আমি দেখছি না। উল্টো এখন ভাবছি আমার বঞ্চিটা আপনার পাষাণ ছেলের সাথে মানিয়ে উঠতে পারে কিনা। এবার যেন গায়ে আগুনের হালকা লাগলো সোয়াদের। যতই ছেলের কর্মকাণ্ডে বিরূপ মনোভাব পোষণ করুক, দিন শেষে তারই রক্তকে নিয়ে পাষাণ উগ্র কটাক্ষ মন্তব্য করেছেন, এইসব মানা যায়? তিনি বাজখাই স্বরে দ্বিগুণ ক্ষিপ্র মেজাজে আফসানাকে যুক্তিতে ফালাফালা করতে এগোলেন, কিন্তু সে সময় ভাগ্য সারথি যেন উল্টো সোয়াদকেই কলা গাছ দেখিয়ে থামিয়ে ছাড়লেন। হাট করে খোলা সদর দরজা দিয়ে ঘরমর্ত শরীরে প্রবেশ করলেন সে চিন্তিত দূত। গায়ে তার জঙ্গলি সবুজ রাঙা টি শার্ট, কালো ট্রাউজার। রৌদ্রের মৃদু তাপে গলা ও মুখ ঘামে ভিজে হালকা হালকা কেমন লাগছে ছাপ পড়েছে। ডাইনিং টেবিলে বরফের মতো ঠান্ডা মূর্তিতে বসে থাকা আফসানা আলুর মতো চোখগুলো বড় বড় করে বারবার ছেলেকে কথাটা জানানোর জন্য চোস্ত ইশারা করতে লাগলেন। সোহাদ আর চোখে ছেলের আগমন দেখে সেই চোখ মুখ ঠান্ডা নাস্তার দিকে নত রেখেছেন, আর সেটা তুলছেন না। একটু আগেই নাস্তায় কিনা ভদ্রলোকের মুখে রুচি
ছিল না। কি নাটক! আফসানা চরম অতিষ্ঠ হয়ে দ্রুত একটা কাশি দিলে একবার চোখ তুলে তাকান সোয়াদ। বুঝতে পারেনি ইশারাটা, সঙ্গে সঙ্গে জোর গলাতে থামিয়ে ওঠেন ছেলেকে। তোমার জন্য একটা সংবাদ আছে, দাঁড়াও। আমার মনে হয় সংবাদটা শোনা উচিত। আচমকা পা থামিয়ে বাবার পানি চাইলো সাইদ। ওকে, সংবাদ পাঠ শুরু করুন। লাইভ টেলিকাস্ট শুনে ফ্রেশ হতে যাব। কথার ছিরি দেখে সোয়াদ সাহেবের মেজাজ রুক্ষ রুক্ষ হলেও আফসানা বহু কষ্টে বাপ বেটার তামাশায় হাসি আটকে রেখেছেন। এবার সোয়াদও ঠান্ডা মাথায় সূক্ষ্ম এক ধাপ চাল চাললেন। ডেট সম্ভবত পেছানো দরকার। তুমি তোমার মায়ের সাথে ব্যাপারটা আলোচনা করে মিটমাট করো। এক খাবলা চুল মাখানোর মতো ফ্যাকাশে দেওয়াল আফসানাকে। তিনি পারছেন না চোখের দৃষ্টিতেই ভস্ম করে দেন স্বামীকে। অন্যদিকে স্বাভাবিক ভ্রু কঠিনভাবে কুঁচকে এমন উদ্ভট কটার হেতু বুঝতে পারল না সাহিদ। রান্নাঘরে থাকা সুফিয়া খানের দিকে নজর ঘুরাতেই বেচারি সুফিয়া ভয়ে আতকে উঠে দুমাদুম রুটি বেলার বেলুনে ব্যস্ত হয়ে পড়লেন। সূক্ষ্ম সংকেতটা ভালো ঠেকল না। নির্ঘাত কিছু একটা বিপদে হয়েছে। মাথা ভরা প্রশ্ন নিয়ে সরাসরি প্রসঙ্গে ঢুকলো সাইদ। আপনি কি সংবাদ পাঠের নামে আবারও আমার ধৈর্য পরীক্ষা করতে চাইছেন? তোমার ধৈর্য পরীক্ষা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এখানে কাবিনের ডেট পিছানো নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা নিয়ে খোলাখুলি বলা প্রয়োজন। একদিন আগে কোন অর্থে এটা আলোচনার বস্তু হয়? ডেট পিছনের কথা এখন উঠবে কেন? যাবতীয় খোলাখুলি আলাপ গত শনিবার সন্ধ্যায় হয়নি? প্রশ্ন করা বন্ধ করো। যেটা নিয়ে আলোচনা করছি সেটা একটু আগে ঘটেছে। মেয়েটা ওই বাড়িতে সিঁড়ি থেকে পড়ে পাটা সম্ভবত ফ্র্যাকচার হয়ে করে ফেলেছে। এখন তুমি কি চাও? ফ্র্যাকচার পায়ে ব্যথা নিয়ে কাবিন হোক? কুচকে রাখা ভ্রু দুটো আস্তে আস্তে আশ্চর্য রকম স্বাভাবিক হয়ে উঠল সাইদের। যেন সে জানতো এরকম একটা কিছু অঘটন কাণ্ড তার ভাগ্যেই ঘটবে। প্রথম কয়েক মিনিট দুর্মনা ভাবনার সাথে খাপ খাইয়ে সংকুচিত হলো স্নায়ুমন। ডেট সে কিছুতেই পেছাবে না। দেখা যাক না, ভাগ্য আরও কি ছলাকলা দেখায়। দুর্মম চেতনার উদ্দীপ্ত হয়ে বুক ভরা দম ছেড়ে জানালো, এটা ডেটিং ডেট হলে পোস্টপন করে দিতাম। আমার পক্ষে ওয়েডিং ডেট পেছানো সম্ভব নয়। কথাটা খারাপ শোনালেও কিছু করার নেই। আমি আমার জায়গা থেকে ভীষণ ব্যস্ত। আমি আগামীকাল না হয় তাহলে আজ হবে। আজ মানে আজই। এখন আগামীকাল ব্যাপারটা জুম্মা ওয়াক্তের পর ভালো হবে, নাকি আজ রাতে 8টার সময় ঠিক হবে, সেটা মায়ের সাথে আলোচনা করে নেবেন। ব্যাপারটা নিয়ে খোলাখুলি বলার প্রয়োজন। নিজের অকাট্য সিদ্ধান্ত দেখে এক পাও নড়চড় করল না জুয়াদার সাইদ। সে কথাগুলো একটু আগে সেয়াদের মুখ থেকে বেরিয়েছিল, সেইগুলো যেন যত্ন করে তার প্রারম্ভে ফিরিয়ে দিল সে। আফসানা মজলুম জনতার মতো স্বামীর অবস্থা দেখে হাসতেও পারছে না, আবার ছেলের অকাট্য ঠাস ঠাস বাচনভঙ্গি শুনে বেচারাও হতে পারলেন না। তিনি জব্দ হওয়া ডাকাতের মতো অসহায় দেখে দূর পানে সুফিয়ার দিকে চাইলেন। সুফিয়া রান্নাঘর থেকে 32 দাসের ভেটকি হাসি দিয়ে খুশি খুশি ভাবে বেরোচ্ছে। সাইদ যদি আমাবস্যার রাত দেখে বলে ওই যে সূর্য উঠেছে, সাফিয়া তাতে সায় দিয়ে বলবে হ বাবা, রাইতের আন্ধারে কি ভালাই সূর্য উঠেছে। তিনি আর ভাবাভাবির ভেতরই গেলেন না। এই শৈচারী অবস্থার ভেতরে 10 কদম দূরে সরে শান্ত চিত্তে জানান দিলেন, আজ কোনো ঝামেলা করা ঠিক হবে না। তুই উপরে যা, হাত মুখ ধুয়ে নে। নাস্তা তোর সুফি খালা রুমি দিয়ে আসবে। আমি যা শোনা শুনে নিয়েছি। তোর যদি আপত্তি না থাকে তাহলে এই প্রসঙ্গে এখানেই শেষ। আমি নজুদের ফোন করে বাকিটা জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ। মাঝে মাঝে তুমি বুদ্ধিমানের মতো আচরণ করো। কর্কশবাসী মেজরদের মতো খ্যানখ্যানে স্বভাবটা দেখাও না। ভালো। গনগনে আগুনের ভেতর এক বোতল কেরোসিন ঢেলে চুপচাপ সেখান থেকে প্রস্থান করলো জুয়াদের সাইদ। আফসানা কি যেন বুঝতে পেরে মিটমিট হাসিতে পান করলেন সামনে থাকা সোয়াদ। ভ্রুযুগল খিচে তরবরিয়ে করলেন, সানা, ও কি আকারে ইঙ্গিত আমাকে খোঁচাটা দিল? আমি কর্কশ ভাষী খ্যানখ্যানে। পর্দার ফাঁক গলে এক চিলতে দুষ্টু রোদ কোলের উপর তাড়া করে ঘুরছে। মৃদু ভোল্টেজে চলতে থাকা ফ্যানের বাতাসে দুলছে জানালার পর্দা। পর্দার দুলকি চালে দেখা মিলল সোনালি সূর্যের দাপটে চিত্ত। যেন সবটুকু তেজ ঐশ্বর্য লালন করে মধ্য আকাশের অবস্থান করেছে সূর্যপিণ্ড। বাহাত ভরে রিনিঝিনি শব্দরঙ্গে এক ঝাঁক চুড়ি পড়তেই আয়নায় দৃষ্টি তুলে চাইল। কাঠের চেয়ারে বসে ফ্র্যাকচার পাটা নিচু একটা টুলে রাখা,
একটা নরম কাপড় দিয়ে পাটাকে বেঁধে ছোট্ট একটা কুশনের ওপর রেখে যাচ্ছে মা। আয়নার গুচ্ছ গুচ্ছ নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে গায়ের সমস্ত বর্ণীয় আবরণ। নিজেকে নিয়ে ভারী দুর্ভাবনার ভেতর কুণ্ঠিত হচ্ছে মন। বিয়ের রং সব সময় হয় লাল, টকটক করা অরুণ রাঙা লাল। সেখানে ওই অদ্ভুত মানুষটা পছন্দ করেছে অদ্ভুত এক রং, ঘিয়ে রঙের মাঝে হালকা সোনার রং মেশানো স্বল্প ভারী শাড়ি, মাথায় শাড়ি ম্যাচিং লম্বা একটা দোপাট্টা, মাঝারি শেপে গলা কোনোই সব হাতা, ওভার সাইজ একটা ব্লাউজটা ইচ্ছে করে আরও চাপিয়ে নেওয়া হয়নি। লাজ মাখা চেহারায় হালকা মেকআপের স্কিন স্পর্শ, ঠোঁটে লাল খয়েরি রঙের চিত্ত আকর্ষণ করা সৌন্দর্যটুকু, দু চোখের পাপড়িতে মাস্কারার ঘন প্রলেপ, চিকন করে টানা আইলাইনার রেখা, আদুরে পেলব গলায় মোটা প্রশস্ত হার। কোনো এক বিশেষ কারণে চুলগুলো ছেড়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কপালে ঝুলে থাকা ওই গোল টিকলির পথ ধরে চুলের মাঝ সিঁথিতে মাথাপট্টি অলংকার, নাকে হালকা ভারের নাথুনি, কানে কোনো প্রকার অলংকার জড়াতে নিষেধ দেয়নি। লাল বেনারসির শাড়িতে আপাদদস্ত গহনার জড়ানো সেই জগ পাখা নিয়ম মাখা যুগ যুগ ধরেই চলে এসেছে। তা যেন ফু মেরে নিজের মর্জিটাই এখানে পালন করেছে ওই জাজরের লোক। কানে স্পষ্ট শুনতে পাচ্ছে নিচতলা থেকে মায়ের সকচিত উচ্ছ্বাস, বাবার আমোদে ভরা গম্ভীর কণ্ঠ, ফিমা আপুর হঠাৎ বদলে যাওয়া অন্যরকম আচরণ। কিন্তু নিজের ভেতরে টের পাচ্ছে ঝোড়ো ঝোড়ো অবস্থায় কপন। হঠাৎ টুকটুক শব্দের দরজায় মৃদু করাঘাত করতেই দৃষ্টি আকর্ষণ করলেন আফসানা। বুড়ি কি রেডি? শ্রম ভেঙে আয়নার মাঝে ওই মুখটি দেখতেই ঠোঁটে সজ্জল হাসি ঝুলালো। উঠে দাঁড়াতে সক্ষম বলে মাথাটা নিঃশব্দে নাড়িয়ে ভেতরে আসার ইঙ্গিত বোঝালো। কিন্তু তা বোঝানোর মাঝেই ঘরে প্রবেশ করলো এক গাদা মুরব্বী মানুষ, সঙ্গে বাবার মলিন মুখ, পিছু পিছু মার নিচু রাখা দৃষ্টি। বাবার বারবার আঁচলের প্রান্ত টেনে চোখে ময়লা ঢুকেছে এ কথাটা বলে চোখ মুছে নিচ্ছেন। ও জানেন মায়ের চোখে কেন হঠাৎ হঠাৎ এমন ময়লা ঢোকে। গত রাত থেকে শব্দশূন্য ঠোঁট দুটো সহসা কেঁপে নাকের আদুরে ডগায় লাল আঁচ পড়ে আছে। ঝরঝর করে দু চোখ থেকে ঝরতে থাকা মুক্ত ফোঁটা। নত করে রাখা ওই মানবীর কাছে 3 বার জানতে চাওয়া হয় কবুল শব্দ। 3 বারই গলার কাটার মতো আটকে যাওয়া শব্দ নিংড়ে উচ্চারণ করে কবুল। প্রতিবার ওই একটি শব্দ শুনে হাতের রুমালটা চোখে ব্যবহার করলেন নিয়াজ। মনে পড়ে যায় দু হাতে দুটো মেয়ের হাত ধরে ধরে ঘোরার মুহূর্ত। ডান হাতে শক্ত ভাবে ধরা চঞ্চলমতি হাতটি তিনি ছেড়ে দিচ্ছেন অন্যের দ্বারে। ছেলে সন্তানের মতো যদি মৃত্যুর শেষ দিন অবধি কাছে রাখার নিয়ম হতো তবে তিনি মেয়েদের বেলাতে তাই করতেন। আলহামদুলিল্লাহ স্বরে বধূর রুম থেকে সবাই বেরিয়ে গেল। এবার দ্বিতীয় কাজের জন্য ব্যস্ত হলো তারা। মসজিদ প্রাঙ্গণে বরপক্ষের কবুল পড়ানোটুকু সমাপ্ত করা হলো এইভাবেই। মেহরানা ধার্য এবং অন্যান্য কুশলাদি নির্বিঘ্নতার সাথে সম্পূর্ণ হলো অবশেষে। বিদায়কালে মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে নামা ফিহা এক পলকের জন্য ফাহাদের পাশে চাইল। কবুল বলে গ্রহণ করা স্বামী নামক মানুষটি সোফায় বসে টিভি টেবিলের কিছু একটা সাইন করছে। সিঁড়ির দিকটায় পিঠ দিয়ে থাকায় তার আজকের মুখটি দেখতে পায়নিও, শুধু এক পলক দেখায় বুঝতে পারছিল ওই স্বভাবসিদ্ধ কালো রংটা আজকেও ছাড়েনি। গায়ে কালো রঙের শেরওয়ানি চড়িয়েই এসেছে সে। গাড়ি পর্যন্ত মেয়েকে তুলে দেওয়ার কাজটুকু করে দিলেন নিয়াজ। দোপাট্টায় ঢাকা মেয়ের মুখের দিকে একবার শুধু তাকিয়ে মাথায় হাত বুলিয়ে লেন নীরবে। কিছু একটা বলতে গিয়েও রুদ্ধ স্বর চিরে কিছুতেই বেরোলো না। অতঃপর বিদায় আনুষ্ঠানিকতা শেষ করে দুটো গাড়ি প্রকৃতির কমলা রোদ মাখিয়ে যাত্রা করলো। আসরের ওয়াক্ত শেষে শান্ত বিকালের নির্জনতায় ডান হাত নেড়ে বিদয়ী সপ্তাশন জানিয়ে দিলেন। গাড়ি দুটো দৃষ্টিসীমানার বহুদূর পথে অদৃশ্য হয়ে গেলে নিজের ঘরে যান নিয়াজ। স্ত্রীকে নির্দেশ দেন 1 কাপ চায়ের জন্য। একটা প্রেশারের ওষুধ খাওয়ার ইচ্ছায় নিজের ঔষধের বক্সটা খুলে ফেললে সেখানে দেখতে পান একটা খাম চিঠি। চিঠি কোত্থেকে এলো এটা ভাবতে ভাবতেই খামের মুখটা ছিঁড়ে ফেললেন তিনি। টান টান করে কাগজটায় ছোট ছোট হস্তাক্ষর দেখে চোখের চশমা পড়লেন নিয়াজ। ঝকঝকে দৃষ্টিতে ফুটে উঠল সুন্দর মুক্ত ঝরা হস্তাক্ষর। একজন সৎ বাবা,
জানি এটা কাবিন পরবর্তী বিয়ে, বিয়ের পর একটা মেয়ে বাবার বাড়িতে থাকে না। যেখানে আমার নিঃশ্বাস শুরু সেখানেই আমি মেহমান। তোমার ঘরে ছেলে হয়ে জন্মায়নি বলে আমার খুব দুঃখ আছে। ছোট থেকে দেখে এসেছি দাদি আমাকে পছন্দ করতেন না। তিনি সব সময় বলতেন আমি তোমার জন্য ঝোলা ভর্তি বোঝাও হয়ে এসেছি। আমার তখন কেমন লাগতো সেটা আর বলবো না, কিন্তু প্রচণ্ড খারাপ লাগতো আমার। কখনো এমন কিছু করিনি যেটা দ্বারা তুমি বা মা কষ্ট পাও। আমার জন্য সত্যি এটা দুর্ভাগ্য যে এত বড় হয়ে গিয়েছি, কিন্তু করতে পারলাম না কিছুই। আমার বয়সী কোনো ছেলে থাকলে তোমার ওই ভারী কাঁধ দুটোর বোঝা অনায়াসে তুলে নিতে পারতো। সেখানে আমি তোমার সর্বস্ব সম্পদ কেড়ে নিয়ে চলে যাচ্ছি। বাবা, এই ঠুনকো সমাজের নিয়মটা যদি এমন হতো যেখানে আজীবন একটা মেয়ে থাকবে বাবার কাছে, বাবা থাকবে মেয়ের কাছে, তাহলে চোখ বন্ধ করে আমি তাই করতাম। আমি জানি না শেষ বয়সে এসে কিভাবে তোমাদের দিনগুলো কাটবে, কিভাবে আমার মাকে নিয়ে একা একা নিরালার ভেতর গুজরান করবে তুমি। আমরা দুটো মেয়েই তোমাদের নিঃস্ব সর্বস্ব করে দিয়ে চলে যাব। যদি কিছু করতে পারতাম শুধু তোমার জন্য, শুধু তোমার মতো দুটো মানুষের জন্য, আমার এই ছোট্ট জীবনে এক ধাপ দুঃখগুলো বোধহয় ঘুচে যেত। টিউশনির প্রথম বেতনটা তোমার আলমারির ড্রয়ারে রেখে এসেছি। মা জানে না, তাকে জানিও না। ওগুলো তুমি খরচ করো। সেখানে অল্প কিছু টাকা আছে, বেশি রাখতে পারিনি। গত 2 ঈদে যেটুকু টাকা পেয়েছিলাম সেটাও তোমার হিসাব খাতায় খরচ করে রাখা আছে। মা দেখার আগেই তুমি সময় করে ওগুলো বুঝে নিও। কিছু কথা থাকে যা কখনো বলা যায় না, মুখ ফুটে জানানো হয় না। সেই কথাগুলো বলতে গেলে চোখ ভিজে আসে করুণভাবে, গলা আটকে আসে বাজেভাবে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যায়। কি অদ্ভুত এক অপস্রত চলে তা তো আসলে বোঝানো যায় না। আজ তোমার হাত, তোমার ছায়া, তোমারই স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। বিদায় নিচ্ছি তোমার বিশ্বস্ত ছায়ার কাছ থেকে। দুনিয়ায় হাজারো মানুষ আদর দিয়ে মা ডাকবে, কিন্তু তোমার মতো মধুর স্বরে কেউ কোনোদিন ডাকবে না। তোমার ক্লান্ত চোখে আজ পানি দেখলাম, তোমার জীর্ণ মুখে কষ্ট। তোমার আদরের বড় হয়েছি, তোমারই হাতে হাত ছিন্ন। ভালো থেকো। জীবনের কষ্টগুলো তোমার সার্থক হোক, এই আমৃত্যু ঋণ চুকাতে পারবো না। ইতি ঋণী সন্তান, নাবিলা হক ফিহা।